ভিয়েতনাম দেশটি দক্ষিণ পূর্ব এশিয়া উপদ্বীপের সম্পূর্ণ পূর্বাংশে অবস্থিত। এটি দেখতে ইংরেজি এস অক্ষরের মতো। এর সীমাতে রয়েছে চীন, লাওস এবং কম্বোডিয়া। পূর্বে দক্ষিণ চীন সাগর ও চংকিন উপসাগর এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগরের সাথে সংযুক্ত। বর্তমানে ভিয়েতনাম 28টি প্রদেশ এবং 6টি পৌরসভায় বিভক্ত। এই পৌরসভাগুলো হল ভিয়েতনামের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন শহর এবং এগুলো সরাসরি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এদের মধ্যে একটি হল দেশটির রাজধানী হ্যানয়, যার ঠিক পাশেই রয়েছে আরেকটি পৌরসভা হাইফং। এই দুটি শহর দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর। তবে দেশের সবচেয়ে বড় শহর হল হোচিমিন সিটি বা সাইগন, যা হ্যানয়ের চেয়ে সামান্য বড়। এখানে দেশের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর এবং বৃহত্তম ও ব্যস্ততম সমুদ্র বন্দর পোর্ট অফ সাইগন অবস্থিত। দেশটির উপকূলের কাছাকাছি প্রায় 4000 দ্বীপ নিয়ে একটি দ্বীপপুঞ্জও রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে আকর্ষণীয় বলা যায় ফুকক দ্বীপকে, যা কম্বোডিয়ার উপকূলের কাছেই। এটিকে ভিয়েতনামের হাওয়াই দ্বীপের মতো মনে করা হয়। এরপর আসে সবচেয়ে বিতর্কিত অংশ স্প্রাটলি দ্বীপপুঞ্জ। সংক্ষেপে বলতে গেলে এই অঞ্চলের সব দেশই এর কিছু বা বেশিরভাগ অংশের দাবিদার এবং অনেকেই এই দ্বীপগুলোতে স্টেশন এমনকি সামরিক ঘাঁটিও স্থাপন করে রেখেছে। এই সমস্ত দ্বীপগুলোর মধ্যে ভিয়েতনাম সবচেয়ে বেশি অর্থাৎ 29টি দ্বীপের দাবিদার, যার মধ্যে স্প্রাটলি নামের মূল দ্বীপটিও রয়েছে। দেশটিতে রয়েছে সড়ক মহাসড়কের একটি বিশাল নেটওয়ার্ক। এর মধ্যে দীর্ঘতম সড়কটি হল কিওয়েল ওয়ান হাইওয়ে, যা চীনের সীমান্ত থেকে কামাওয়ের দক্ষিণতম প্রান্ত পর্যন্ত প্রায় 1650 কিলোমিটার দীর্ঘ। আর যদি আপনি ট্রেন ভ্রমণ পছন্দ করেন তাহলে আপনার জন্য সুখবর, এখানে রয়েছে একাধিক ট্রেন লাইন, যার মধ্যে দীর্ঘতমটি হল ইউনিফিকেশন এক্সপ্রেস। হ্যানয় এবং হোচিমিন সিটির মধ্যে এই যাত্রা শেষ করতে সময় লাগে প্রায় 34 ঘন্টা। এছাড়াও ভিয়েতনামের মোটর বাইক সংস্কৃতির কথা না বললেই নয়। মাথাপিছু মোটর বাইক ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভিয়েতনাম প্রায়ই থাইল্যান্ডের সাথে প্রথম বা দ্বিতীয় স্থানে থাকে। এখানে 86%-এরও বেশি মানুষ দৈনন্দিন যাতায়াতের জন্য মোটর বাইক ব্যবহার করেন। এবার স্প্রাটলি দ্বীপপুঞ্জের বিতর্ক প্রসঙ্গে ফিরে আসি। যদি আপনি এই সম্পর্কে কিছুই না জানেন তাহলে সংক্ষেপে বলি, ইতিহাসে বিভিন্ন সময়ে এই দ্বীপগুলোতে মানুষের বসবাসের প্রমাণ থাকলেও সম্প্রতি এই বিতর্ক বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ যখন সমুদ্রে কোনো দ্বীপ থাকে তখন সাধারণত তার সাথে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন যুক্ত হয়ে যায়, যা ভূরাজনৈতিক কৌশলের দিক থেকে অত্যন্ত সুবিধাজনক হতে পারে এবং এর ওপর নিয়ন্ত্রণ থাকাও লাভজনক। যে কারণে এই অঞ্চলের উপর ভিয়েতনামের বরাবরই বিশেষ নজর রয়েছে। এমনকি 2014 সালে ভিয়েতনামি সেনাবাহিনীকে আক্ষরিক অর্থেই একটি নথিতে স্বাক্ষর করতে হয়েছিল যে তারা চীনের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য মরতেও প্রস্তুত। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন ভিয়েতনাম দেশটি বেশ সরু আর লম্বা, কিন্তু দেশটি সবসময় আজকের মতো দেখতে ছিল না। সংক্ষেপে বললে অনেক আগে বাঘ ভিয়েত বা 100টি প্রাচীন ভিয়েত উপজাতি ছিল। যদিও তারা আজকের দক্ষিণ চীন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল, তবে তাদের কেন্দ্র ছিল আজকের উত্তর ভিয়েতনামে। ভিয়েতনামের ইতিহাসের বেশিরভাগ সময় অধিকাংশ ভিয়েতনামি রাজবংশ ও শাসকের রাজধানী ছিল এই অঞ্চলেই। অবশ্য এটা যখন তারা চীন শাসনের অধীনে ছিল না তখনকার কথা। আসলে প্রায় 1000 বছরের ইতিহাসে 4টি পর্যায়ে ভিয়েতনামের ভূখণ্ড শাসন করেছে চীনারা। সংক্ষেপে এ কারণেই আপনি ভিয়েতনামে একটি চীন প্রভাবিত বা চীন ঘরানার সংস্কৃতি দেখতে পাবেন। ভিয়েতনামে আপনি যেখানেই যান, যদিও আপনি জানেন যে এটা চীন নয়, তবু আপনার মনে হবে যেন আপনি চীনা ধরনের জিনিস দেখছেন। মন্দির, প্যাগোডা, এমনকি লোকধর্মীয় উপাসনালয়গুলো সবকিছুই সেই ঐতিহ্যবাহী পূর্ব এশীয় স্থাপত্যশৈলী অনুসরণ করে তৈরি, যেমন ঢালু টালিযুক্ত ছাদ এবং দীর্ঘ কার্নিশযুক্ত ভবন। অবশ্য দীর্ঘকাল ধরেই কেবল উত্তর ভিয়েতনামে বজায় ছিল এই চীনা প্রভাব। দক্ষিণ অংশটি ছিল আসলে বিভিন্ন ইন্দোস্ফিয়ার বা ভারতীয় সংস্কৃতি প্রভাবিত রাজ্যের অধীনে, যার মধ্যে চম্পা রাজ্য সবচেয়ে উল্লেখযোগ্য। চম্পা ছিল অস্ট্রোনেশীয় জনগোষ্ঠীর একটি হিন্দু ভিত্তিক রাজ্য, যারা ভিয়েতদের চেয়ে বেশি সম্পর্কিত ছিল মালয় এশীয়দের সাথে। ভিয়েতনামিরা নামতেন বা দক্ষিণে অগ্রযাত্রা শুরু করার আগ পর্যন্ত দক্ষিণাঞ্চলের শাসন ছিল তাদের হাতে। এই নামতেন ছিল দক্ষিণের ভূমিগুলো দখল করার জন্য ভিয়েতনামি শাসকদের দ্বারা পরিচালিত একাধিক অভিযান। যাই হোক, বর্তমানে দেশটির উত্তরের অঞ্চলটিকে ভিয়েতনামি সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়।
রাজধানী থেকে খানিকটা দূরে রয়েছে হা লং বের মতো প্রকৃতির এক বিচিত্র বিস্ময়। এই হা লং বে নিয়ে বিস্তারিত একটি ভিডিও রয়েছে আদ্যপান্তে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে। যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। হা লং বে ছাড়াও আছে আই অফ গড মাউন্টেন এবং সাপা শহর, যা ভিয়েতনামের এমন কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে তুষারপাত হয়। উত্তর থেকে নিচের দিকে অর্থাৎ দক্ষিণে আসলে দেখতে পাবেন চোখ ধাঁধানো সব সমুদ্র সৈকত। বিশেষ করে দা নাং বা নাং ট্রাংয়ের সৈকতগুলোর কথা না বললেই নয়। এখানে রয়েছে হুইয়ে শহর, যা ছিল পুরনো সাম্রাজ্যের রাজধানী। উচ্চ মালভূমি অঞ্চলে গেলে পাবেন ভালোবাসার বিখ্যাত শহর দ্য লাত। এখান থেকে আরও দক্ষিণে গেলে পাবেন সাইগন শহর অর্থাৎ হোচিমিন সিটি। হোচিমিন সিটি বিখ্যাত বেন থান মার্কেট বা ইন্ডিপেন্ডেন্স প্যালেসের জন্য। আছে কুচি টানেলও। আবার মিয়েনতাই অর্থাৎ পশ্চিমাঞ্চল ইকো ট্যুরিজমের জন্য বিখ্যাত। এখানে প্রচুর ফল ও ধান জন্মায়, যা কেনাবেচা হয় ভাসমান বাজারে। ভিয়েতনামের প্রায় অর্ধেকটাই পাহাড়ি বা পার্বত্য অঞ্চল, যার বেশিরভাগটাই রয়েছে চীন সীমান্তের কাছাকাছি উত্তরের অঞ্চলে। এখানে রয়েছে দেশের সর্বোচ্চ শৃঙ্গ ফান সিপান। এই পর্বতমালা থেকেই দেশের অনেক প্রধান নদীর উৎপত্তি, যেমন ব্ল্যাক ও রেড রিভার, যা দেশের উত্তরাঞ্চলের দীর্ঘতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী, এবং এগুলো রেড রিভার ডেল্টায় গিয়ে মিশেছে। ভিয়েতনামের দক্ষিণে রয়েছে দেশটির মেরুদণ্ডস্বরূপ আন্নামাইট পর্বতমালা এবং তার ডান দিকে সমতল উপকূলীয় উপত্যকা। আরও দক্ষিণে রয়েছে বিচ্ছিন্ন পার্বত্য অঞ্চল, যা লামবিহীন মালভূমি নামে পরিচিত। এই অঞ্চলটি অনন্য, কারণ এর উচ্চতার কারণে এখানে নিজস্ব একটি মাইক্রোক্লাইমেট গড়ে উঠেছে, যা আশপাশের বাকি এলাকা থেকে আলাদা, কারণ এখানকার তাপমাত্রা সাধারণত কিছুটা শীতল থাকে। এই মালভূমির পশ্চিমে রয়েছে সেন্ট্রাল হাইল্যান্ডস। এখানে প্রচুর কফি চাষ হয়। আসলে ভিয়েতনামে সবচেয়ে জনপ্রিয় কফি চেইনগুলোর একটির নাম হাইল্যান্ডস কফি। সবশেষে দক্ষিণে ভূমি ধীরে ধীরে সমতল হয়ে মেকং বদ্বীপে পরিণত হয়েছে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীর মোহনা। এটি দেশের সবচেয়ে উর্বর অঞ্চলগুলোর মধ্যে একটি, যেখানে জলাভূমির পলিমাটি খুবই উর্বর এবং ফল চাষের জন্য আদর্শ। ভিয়েতনামকে সমাজতান্ত্রিক নীতি দ্বারা পরিচালিত একটি উন্নয়নশীল মিশ্র বাজার অর্থনীতি হিসেবে ধরা হয়। ৮০ দশকের আগে ভিয়েতনামের অর্থনীতি ছিল কঠোরভাবে রাষ্ট্রনিয়ন্ত্রিত। তবে ১৯৮৬ সালে তৎকালীন ভিয়েতনামের নেতা লি ডোয়ানের মৃত্যুর পরই দই মই নামে অর্থনৈতিক সংস্কার শুরু হয়। এতে করে বেসরকারি খাত আরও বেশি উন্মুক্ত হওয়ার সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় ২০০০ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে দেশটি। ২০০১ সালে তারা একটি ১০ বছরের অর্থনৈতিক পরিকল্পনা অনুমোদন দেয়, যা বেসরকারি খাতকে আরও শক্তিশালী করে। মোটের উপর তারা বার্ষিক ৫% বেশি গড় প্রবৃদ্ধি বজায় রেখেছে। উৎপাদন খাতের মতো অনেক খাত, যেমন ইলেকট্রনিক্স এবং অটোমোটিভ, এই সংখ্যাটিকে আরও বাড়াতে সাহায্য করেছে। ২০১৮ সালে জেনারেল মোটরস তাদের ভিয়েতনামের কার্যক্রম ভিনফাস্টের কাছে বিক্রি করে দেয়, যা ভিয়েতনামের প্রথম দেশীয় গাড়ির ব্র্যান্ড। আসলে ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের নামে ভিয়েত বা ভিনের মতো শব্দ আছে, যেমন ভিয়েতকম ব্যাংক, ভিয়েতনাম এল্ক, ভিনেটেক্স, ভিয়েতটাল, ভিনস্মার্ট ইত্যাদি। ভিয়েতনাম বর্তমানে কাজু বাদামের সবচেয়ে বড় উৎপাদক, ধান উৎপাদনে পঞ্চম, রাবার উৎপাদনে তৃতীয় এবং কফি উৎপাদনে তারা বিশ্বে দ্বিতীয়। কফি উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে থাকা ব্রাজিলের চেয়ে প্রায় ২৫ গুণ ছোট ভিয়েতনাম বিশ্বের দ্বিতীয় কফি উৎপাদক দেশ। যাই হোক, ভিয়েতনামের জনসংখ্যার মাত্র ৩৫% বিবেচিত হয় শহুরে হিসেবে, যা বেশিরভাগ এশীয় দেশ, এমনকি বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায়ও আশ্চর্যজনকভাবে কম। এর মানে হলো ভিয়েতনামের জনসংখ্যার বড় অংশটাই রয়েছে গ্রামীণ এলাকাগুলোতে। ভিয়েতনামের বেশিরভাগ অংশই এক সবুজ গ্রীষ্মমণ্ডলীয় জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে। এখানে এশিয়ার কিছু প্রাচীনতম বাস্তুতন্ত্র রয়েছে। এমনকি আজও অনেক নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে, যেমন ১৯৯০ সালে মুনচাক হরিণ এবং নিনথুয়ান ব্লাইন্ড স্কিঙ্ক নামের এক ধরনের পা-বিহীন টিকটিকি আবিষ্কার করা হয় এখানে। দেশটিতে রয়েছে ৩৪টি জাতীয় উদ্যান, যার মধ্যে সবচেয়ে বড় হল ফং নাংকে বাং ন্যাশনাল পার্ক। একই সাথে এটি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের তালিকাতেও আছে। ২০২৩ সালের হিসেব অনুযায়ী ভিয়েতনামের জনসংখ্যা ১০ কোটির কিছু বেশি এবং বর্তমানে এটি পৃথিবীর ১৫তম জনবহুল দেশ।
জাতিগোষ্ঠীর দিক থেকে দেশটিতে প্রধানত জাতিগত ভিয়েতনামি, যারা কিন ভিয়েতনামি নামে পরিচিত, তাদের বাস, যা মোট জনসংখ্যার প্রায় 85%। বাকি 15% মূলত 54টি বিভিন্ন সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ। এদের মধ্যে কয়েকটি বৃহত্তম গোষ্ঠী হল মোং, দাও, থাই এবং নুং জনগোষ্ঠী। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক পূর্ণ বা আংশিক চীনা বংশোদ্ভূত ভিয়েতনামি মানুষও এই দেশে বাস করেন। দেশটির মুদ্রা হচ্ছে ভিয়েতনামি ডং এবং প্রতিটি ব্যাংক নোটেই হো চি মিনের ছবি রয়েছে। আশ্চর্যের ব্যাপার হল ভিয়েতনামের সরকারি ভাষা ভিয়েতনামি, যা অস্ট্রোনেশীয় ভাষার মন খমের শাখার একটি ভাষা হিসেবে মনে করা হয়। এর মানে হল এটি খমের বা কম্বোডিয়ান ভাষার বেশ দূরের আত্মীয়, কিন্তু বর্তমানে উভয় ভাষার মধ্যে খুব কমই মিল রয়েছে। অনুমান করা হয়েছে দেশটিতে দীর্ঘদিন চীনা শাসনের কারণে আজকের ভিয়েতনামি ভাষার প্রায় 30-60% শব্দ এসেছে চীনা ভাষা থেকে। এই প্রসঙ্গে আরেকটা কথা, ভিয়েতনাম হল দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যার কোনো নিজস্ব আদিবাসী লিখন পদ্ধতি ছিল না। এর কারণ হল যখন মিয়ানমার, থাইল্যান্ড, এমনকি ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো অন্যান্য সব দেশ খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 16শ শতাব্দীর মধ্যে তাদের নিজস্ব লিপি তৈরি করতে পেরেছিল, তখন ভিয়েতনাম 1000 বছর ধরে চীনা শাসনের অধীনে ছিল, যে কারণে কোনো খাঁটি ভিয়েতনামি লিপি গড়ে ওঠার আগেই গ্রহণ করা হয়েছিল চু নোম নামে পরিচিত চীনা লিপি। ভিয়েতনামের প্রায় অর্ধেক মানুষ কোনো না কোনো ধরনের লোকধর্ম অনুসরণ করে এবং দেশটিতে এরকম অনেক লোকধর্ম প্রচলিত রয়েছে। ভিয়েতনামে আপনি যেখানে যান আপনি অসংখ্য মঠ, মন্দির দেখতে পাবেন। এগুলোর বেশিরভাগই ঐতিহ্যবাহী ভিয়েতনামি দেবতা, আত্মা, পূর্বপুরুষ, শ্রদ্ধেয় ঐতিহাসিক ব্যক্তিত্ব বা উপাস্যদের উদ্দেশ্যে নিবেদিত। এছাড়াও বৌদ্ধ ধর্ম এবং এমনকি হিন্দু ধর্মও এখানে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তারপর মাঝে মাঝে আপনি গির্জা এবং ক্যাথেড্রালও দেখতে পাবেন। মোটের উপর ভিয়েতনামে এক ধরনের বিশ্বাসভিত্তিক আচার অনুষ্ঠান বেশি দেখা যায়, যেমন কাওদাই ধর্ম, দক্ষিণে যার চর্চা হয় বেশি। এটি তাওবাদ, কনফুসিয়াসবাদ, বৌদ্ধ ধর্ম, এমনকি রোমান ক্যাথলিক ধর্মের উপাদানগুলোকে একত্রিত করে তৈরি করা হয়েছে। যাই হোক, ইতিহাসের বেশিরভাগ সময়ই ভিয়েতনাম কোনো না কোনো সংঘাতের কেন্দ্রে ছিল। তারা চীনা, কম্বোডিয়ান, ফরাসি, আমেরিকান, জাপানি, এমনকি নিজেদের মধ্যেও যুদ্ধ করেছে। তবে এখানে একটি কথা না বললেই নয়, ভিয়েতনামিরা এটা নিয়ে গর্ব করে যে জাপান ছাড়া তারাই দুটি দেশের মধ্যে একটি যাদের দখল করতে পারেনি মঙ্গোল বাহিনী। যাই হোক, আধুনিক যুগে এসে হো চি মিনকে ছাড়া যেন ভিয়েতনামকে কল্পনা করা যায় না। এই মানুষটি দেশের প্রতীক। সর্বত্র তার মুখ, রাস্তায় ও ক্যাফেতে তার উক্তি ঝোলানো। আসল কথা হলো, যুদ্ধের পরেও তিনি ভিয়েতনামকে একত্রিত করার জন্য সত্যি কঠোর পরিশ্রম করেছিলেন। যাই হোক, অঞ্চলভেদে দেশটিতে অনেক ঐতিহ্যবাহী পোশাকের ধরন রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যেটি আপনি সম্ভবত দেখতে পাবেন সেটি আওদাই নামে পরিচিত। সাধারণত যা পরা হয় বিশেষ বিশেষ অনুষ্ঠানে। এর সাথে সাধারণত খানভান নামে একটি মাথার সাজ থাকে। এছাড়া তার ঐতিহ্যবাহী শঙ্কু আকৃতির টুপিও ব্যবহার করে। ভিয়েতনামে অনেকের নামের শেষ অংশ নগুয়েন। এর পেছনের সবচেয়ে প্রচলিত তত্ত্বটি হল ফরাসিরা দখল করার আগে ভিয়েতনামের শেষ রাজবংশের নাম ছিল নগুয়েন। তাই যখন আদমশুমারি হয়েছিল তখন অনেকেই নিজেদের নগুয়েন নামে নিবন্ধিত করেছিলেন, কারণ তারা ঐতিহ্যগতভাবে পদবি ব্যবহার করতেন না। ভিয়েতনাম উৎসবের দেশ। লিম উৎসব, মধ্য শরৎ উৎসব, ভূত উৎসব, ঠান্ডা খাবারের উৎসব ছাড়াও সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিন যা সবাই পালন করে তা হল চান্দ্র নববর্ষ বা তেত। ভিয়েতনামের সঙ্গীতের দীর্ঘ ইতিহাস রয়েছে। আসলে বলা হয় যে আজও ভিয়েতনামে 100টিরও বেশি নিজস্ব বাদ্যযন্ত্র রয়েছে। ভিয়েতনামের আরেকটি আকর্ষণ হচ্ছে জলপুতুল নাচ, যা 1000 বছরের পুরনো একটি ঐতিহ্য। অনেক শহরে এবং বিশেষ করে সাইগনে আপনি দেখবেন যে অনেক বাড়ি খুবই সরু। এর কারণ হল ফরাসি শাসনামলে ভবন বা প্রতিষ্ঠানের প্রস্থের উপর ভিত্তি করে কর দিতে হতো, তবে উচ্চতার উপর কোনো সীমা ছিল না। ফলে সরু সরু বহু ভবন তৈরি হয়েছিল এখানে। বিশ্ব ভূরাজনীতির ক্ষেত্রে ভিয়েতনামের প্রতিরক্ষা নীতিতে রয়েছে 4 নোস বা 4টি না। এর মানে হল ভিয়েতনাম আন্তর্জাতিক বিষয়ে সরাসরি হস্তক্ষেপের নীতি পরিহার করে, কূটনীতির ক্ষেত্রে কঠোরভাবে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের উপর জোর দেয় এবং তা বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে। ভিয়েতনামের উত্তরাঞ্চল কমিউনিস্ট ও সমাজতান্ত্রিক জোটের দেশগুলোর সাথে বেশি ঘনিষ্ঠ ছিল, ফলে এখানকার পরিবারগুলোর অনেক সদস্য
চেক রিপাবলিক বা এমনকি ৭০ ও ৮০-র দশকে কিউবার মতো দেশে চলে গিয়েছিল। এদিকে ভিয়েতনাম যুদ্ধের সময় দক্ষিণ ভিয়েতনামের অনেক মানুষ অভিবাসন নিয়েছিল ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে। ভিয়েতনাম যুদ্ধ বা দেশটিতে মার্কিন আগ্রাসন নিয়ে বিস্তারিত একটি ভিডিও আছে আদ্যপান্তে, লিংক ভিডিও ডেসক্রিপশনে। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম ভিয়েতনামী প্রবাসী সম্প্রদায় রয়েছে, যা ২১ লক্ষেরও বেশি। এছাড়া ফ্রান্সে রয়েছে প্রায় ৪ লক্ষ। প্রতি বছর বিপুল সংখ্যক মার্কিন ও ফরাসি পর্যটক আসে ভিয়েতনামে এবং তাদের সুবিধার্থে ভিয়েতনামে অনেক ইংরেজি ও ফরাসি পরিষেবা দেওয়া হয়।